একটা ভেজা শাড়ির আঁচল বুকের কাছে চেপে ধরে সেদিন আমি ছাদে উঠেছিলাম, কারণ দুপুরের তীব্র রোদে কাপড় মেলাতে মেলাতে আমার মাথাটা যেন হালকা ঘুরছিল। পুরনো বাড়িটার ছাদে তখন বাতাস ছিল অদ্ভুত নরম, অথচ রোদ ছিল নিষ্ঠুর। কাপড়ের দড়িতে সারি সারি জামা নাচছিল, আর আমি ভাবছিলাম, কত অদ্ভুত এই জীবন। একজন মানুষ বছরের পর বছর একই ছাদে দাঁড়িয়ে কাপড় মেলায়, চা বানায়, গাছ দেখে, অপেক্ষা করে, আর ভিতরে ভিতরে এমন এক শূন্যতা বয়ে বেড়ায় যা বাইরে থেকে কেউ টেরও পায় না। ঠিক তখনই নিচের সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনলাম। তাকিয়ে দেখি আরিফ, আমাদের বাড়ির নতুন কাজের ছেলে, ধীর পায়ে নেমে যাচ্ছে। ছেলেটা আগে এতটা চুপচাপ ছিল না। কয়েক মাস আগেও ওর মুখে অবিরাম হাসি, চোখে দুষ্টুমি, আর কথায় অস্থির একটা প্রাণ ছিল। এখন সেই ছেলেটার মুখে যেন অদ্ভুত গাম্ভীর্য এসে বসেছে। আমি ওর চলে যাওয়া দেখলাম, আর মনে হল, মানুষ কি শুধু সময়ের সঙ্গে বদলায়, নাকি কিছু না বলা কষ্ট তাদের ভেতর বদল এনে দেয়। আপনি যদি এমন গল্প শেষ পর্যন্ত শুনতে চান, সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিন, কারণ গল্পটা যত এগোবে ততই এমন এক সত্য সামনে আসবে যা কেউ আগে বুঝতে পারেনি। আর তখন আমার মনে প্রথম যে প্রশ্নটা জেগেছিল, সেটাই পরে পুরো বাড়ির নিস্তব্ধতাকে উল্টে দিয়েছিল। বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। সামনে কাঁঠাল গাছের পাতায় আলো পড়ে ঝিকিমিকি করছিল, পশ্চিম আকাশে ধীরে ধীরে একটু মেঘ জমছিল, আর দূরের পুকুর পাড় থেকে কচুরিপানার গন্ধ আসছিল। এই পুরনো বাড়ির সবকিছুই আমার কাছে চেনা, তবুও সেদিন কেমন যেন অচেনা লাগছিল। হঠাৎ আরিফ এসে একটা খাম বাড়িয়ে বলল, আন্টি, এটা আপনার জন্য এসেছে। খামটা হাতে নিতেই বুকের ভেতর এক ধরনের শিহরণ উঠল, কারণ ওপরে লেখা হাতের লেখা আমি চিনে ফেলেছিলাম। অনেকদিন পর সেই পরিচিত ভঙ্গি, সেই সামান্য কাত হয়ে লেখা অক্ষর, সৈয়দের লেখা, আমার স্বামীর লেখা। আমার বিয়ের প্রথম বছরগুলোতে সে এমনই চিঠি লিখত, ছোট ছোট কথা, অল্প হাসি, অল্প অভিমান, আর প্রচুর নাবলা ভালোবাসা। আমি কাঁপা হাতে খামটা খুললাম। চিঠির ভেতরে লেখা ছিল, কাজের জন্য আরও কিছুদিন বাইরে থাকতে হবে, সব খরচ পাঠিয়ে দেওয়া হয়েছে, অসুবিধা হলে যেন ফোন করি। কথাগুলো খুব সাধারণ, খুব সাদামাটা, কিন্তু শব্দগুলোর ফাঁকে ফাঁকে এমন এক দূরত্ব লুকিয়েছিল, যেন কেউ অনেক দূর থেকে জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আমি চিঠিটা ভাঁজ করে আঙুলে চেপে ধরলাম। অনেক সম্পর্কই আছে, যাদের ভেতরে আর বট কোনো ঝগড়া থাকে না, থাকে শুধু নিঃশব্দ দূরত্ব। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে একটা অদৃশ্য ফাটল। আরিফ তখনও আমার পাশে দাঁড়িয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই জানিস এটা কে পাঠিয়েছে? ও নিচু গলায় বলল, না আন্টি, পোস্টম্যান দিয়ে এসেছে। তারপর একটু থেমে বলল, আপনি কি সবসময় এই চিঠির অপেক্ষায় থাকেন? আমি তার দিকে তাকালাম, উত্তর দিলাম না, কারণ কথাটা মিথ্যা ছিল না। আমি শুধু চিঠির গন্ধটা নিলাম। কাগজের গায়ে কি এক অচেনা শীতলতা ছিল, নাকি সেটাই ছিল দূরত্বের গন্ধ? সন্ধ্যার আয়ান ভেসে এল। সেই গলার টান, সেই দূরের ডাক আমার বুকের ভেতর এক ধরনের অদ্ভুত শান্তি এনে দিল। রাতে খাবার পর বারান্দায় বেরোলাম। আকাশে তারা জ্বলে উঠেছে, আর নিচের গলিতে কোথাও টিনের ছাদে বাতাসের শব্দ। আরিফ ছাদের অপর প্রান্তে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ কোনো কথা হল না। তারপর হঠাৎ সে বলল, মানুষ কি সব সময় নিজের মনকে চিনতে পারে? আমি ওর দিকে তাকালাম। এমন প্রশ্ন কেন? ও আকাশের দিকে চেয়ে বলল, কিছু অনুভূতি থাকে, যেগুলোর নাম হয় না, শুধু বুকের ভেতর বসে থাকে। কথাটা শুনে আমার বুকটা একটু কেঁপে উঠল, কারণ আমিও অনেক দিন ধরে এমনই কিছু অনুভব করছিলাম। কথা নেই, ব্যাখ্যা নেই, তবুও একটা অদ্ভুত টান, একটা অনুচ্চারিত অস্থিরতা। আমি ধীরে বললাম, সব অনুভূতির নাম দেওয়া লাগে না। আরিফ মৃদু হাসল। তারপর আর কথা হল না। কিন্তু সেই রাতটাই আমার মনে গেঁথে গেল, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় ঘটনা কোনো চিৎকারে আসে না, আসে নীরবতার মধ্যে, এক ফাঁকা দৃষ্টির ভেতর, এক অদ্ভুত থেমে যাওয়ার মধ্যে। আমি তখনও বুঝতে পারিনি, এই নীরবতা আমাদের সামনে এমন এক দরজা খুলে দেবে, যার ওপাশে অপেক্ষা করছে সত্য, সন্দেহ আর হৃদয়ের ভাঙন। পরদিন ভোরে ঘুম ভাঙল ভেজা বাতাসের শব্দে। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে, রান্নাঘরে কেটলি টুংটাং করছে, পাখিরা ডাকছে, সবকিছু স্বাভাবিক,
অথচ আমার ভিতরে অস্বস্তি যেন ঘন হয়ে বসে আছে। চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে গাছগুলো দেখছিলাম। কয়েকটা রজনীগন্ধা গাছ, দুটো জবা, আর পুরনো এক বকুল গাছ, সবই আমার নিজের হাতে লাগানো। প্রত্যেক পাতার ওপর শিশিরের ছোট ছোট দানা। আমি ভাবছিলাম, মানুষের মনের ভেতরেও কি এমন শিশির জমে? চুপচাপ, দেখা যায় না, কিন্তু ভারী হয়ে ওঠে। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে সৈয়দের নাম। এতদিন পরে তার নাম দেখে আমি এক মুহূর্ত চুপ করে গেলাম। ফোন ধরতেই ওপাশ থেকে চেনা কণ্ঠ, কিন্তু সেই কণ্ঠে এমন ক্লান্তি ছিল যা আগে কখনো শুনিনি। সে জানাল এখনই ফিরতে পারবে না, কাজ শেষ হতে আরও সময় লাগবে, সবকিছু নিয়ে চিন্তা না করতে। আমি শুধু আচ্ছা বললাম। এত বছরের সংসারে মানুষ একসময় বুঝে যায়, কথার চেয়ে নীরবতা অনেক বেশি সত্যি বলে। ফোন কেটে গেলে আমার ভেতরে কোনো কান্না উঠল না, কোনো ঝড়ও না। শুধু মনে হল, আমি যেন ধীরে ধীরে এমন এক অপেক্ষার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছি যা একদিন আমাকে পুরোপুরি বদলে দেবে। দুপুরে বাজারে যাওয়ার কথা ছিল। আরিফ বলল আমি সঙ্গে যাই। প্রথমে না বলেছিলাম, কারণ ওর দরকারটা কোথাও খেয়াল রাখা, কোথাও না রাখা। কিন্তু ও এমনভাবে দাঁড়িয়ে রইল, যেন না বললে মনটাই খারাপ হয়ে যাবে। শেষে রাজি হলাম। বাজারের রাস্তা ভিড়ে গমগম করছে। রিকশার ঘণ্টি, সবজিওয়ালার ডাক, ভাজা পেঁয়াজের গন্ধ, রোদের তাপ, সব মিলে এক অস্থির দুপুর। আরিফ সারা পথ আমার ব্যাগটা হাত থেকে নিতে চাইছিল। কোথাও রাস্তা ভাঙা হলে আগে আমাকে সরিয়ে দিচ্ছিল, কেউ ধাক্কা দিলে পাশে গিয়ে দাঁড়াচ্ছিল, টেম্পুর শব্দে আমার কান বাঁচাতে খানিকটা ঢেকে রাখছিল। এগুলো হয়তো নিছক যত্ন, কিন্তু যত্নের ভেতরেও কখনো কখনো এমন এক গভীরতা লুকিয়ে থাকে, যা বোঝা যায় শুধু চোখে চোখ পড়লেই। বাজার থেকে ফেরার সময় ও ফলের দোকান থেকে দুটো কাঁচা আম কিনল। আমি জিজ্ঞেস করলাম, তুই আম এত পছন্দ করিস? ও হেসে বলল, না, আপনি পছন্দ করেন বলে। কথাটা এত সহজ ছিল যে আমি আর কিছু বলতে পারলাম না। ভিতরে কোথাও একটা অদ্ভুত কাঁপুনি লেগে রইল। বিকেলে বাড়ি ফিরে আকাশে হঠাৎ কালো মেঘ জমে উঠল। বিদ্যুৎ চলে গেল। চারপাশে স্তব্ধতা। আমি বারান্দায় বসে বই খুললাম, কিন্তু চোখ দুটো লেখার ওপর থাকলেও মন পড়ছিল অন্য কোথাও। ঠিক তখন আরিফ এসে দাঁড়াল। ছাদে যাবেন? বাতাসটা ভালো, আমি একটু ভেবে রাজি হলাম। ছাদে উঠে দেখি সূর্য পশ্চিমে হেলে পড়ছে। কমলা, সোনালি আর ধূসর রঙে আকাশ যেন কারো আঁকা শেষ চিত্র। দূরে পাখিরা ফিরছে, আর বাতাসে ভেজা কাপড়ের গন্ধ। আরিফ রেলিংয়ের কাছে দাঁড়িয়ে বলল, আমার ছোটবেলায় একটাই ভয় ছিল। আমি জিজ্ঞেস করলাম, কিসের? সে বলল, একলা হয়ে যাওয়ার। কথাটা বলার সময় তার চোখে একটা ছায়া নেমে এল। আমি ভাবতাম, পাশে কেউ থাকলে সব সহজ হয়ে যায়। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বড় হওয়ার পরেও সেই ভয় চলে না? ও আমার দিকে তাকাল। কিন্তু মানুষ কি সব সময় পাশে থাকা মানুষটাকে ঠিকমতো বুঝতে পারে? আমি উত্তর দিলাম না। কারণ সেদিন হঠাৎ মনে হল, ওর এই প্রশ্নের পেছনে কোনো গভীর কষ্ট লুকিয়ে আছে, যা হয়তো আমার ধারণার চেয়েও পুরনো। ছাদ থেকে নামার সময় আমি টের পেলাম, আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে। এ নীরবতা ভালোবাসারও হতে পারে, অপরাধবোধেরও হতে পারে, আবার অপেক্ষারও হতে পারে। আর সেই অজানা নীরবতা আমাকে রাতে ঘুমোতে দিল না। পরের কয়েকদিন বাইরে থেকে একেবারেই স্বাভাবিক ছিল। সকালের চা, গাছের গোড়ায় পানি, দোকানে যাওয়া, সন্ধ্যায় বারান্দায় বসা, সব একই ছন্দে চলছিল। কিন্তু মানুষের ভিতরের সময় বাইরের সময়ের সঙ্গে সব সময় মেলে না। আমার ভিতরে কি যেন নড়ে উঠছিল। একদিন আলমারি গোছাতে গিয়ে পুরনো বাক্সের ভেতর থেকে কয়েকটা ছবি বেরিয়ে এল। একটি ছবিতে আমি আর সৈয়দ নবদম্পতি, হাসি মুখে, চোখে স্বপ্ন। আরেকটিতে পুরো পরিবার একসঙ্গে ঈদে, আরেকটিতে আমাদের নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই। ছবিগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। স্মৃতি কখনো পুরো হারায় না, শুধু ধুলো পড়ে। তখনই দরজায় হালকা টোকা পড়ল। আরিফ ভেতরে ঢুকে বলল, কি দেখছেন? আমি ছবিগুলো ওর দিকে বাড়িয়ে দিলাম। ও একে একে দেখে বলল, এই ছবিতে আপনাকে অন্যরকম লাগছে। আমি জিজ্ঞেস করলাম, কেমন? ও একটু থেমে বলল, চোখে তখন স্বপ্ন ছিল, এখন যেন অপেক্ষা বেশি। কথাটা এমনভাবে বলল যে আমি চমকে উঠলাম।
কারণ আমার নিজের ভেতরের কথাই যেন কেউ উচ্চারণ করে ফেলল। সন্ধ্যার দিকে হঠাৎ মেঘ ঘনিয়ে এল। বৃষ্টি নামল এমনভাবে যেন আকাশ ভেঙে পড়ছে। জানালার কাঁচে টুপটাপ শব্দ, উঠোনের মাটিতে ভেজা গন্ধ, আর টিনের চালের ওপর অবিরাম ঝরঝর শব্দ। আমি বারান্দা থেকে দেখলাম টবে রাখা কয়েকটা গাছ হেলে গেছে, মাটির উপর পানি জমে ছোট ছোট স্রোত বয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে যাব, তখন আরিফ এসে দাঁড়াল। আপনি যাবেন না, আমি আনছি বলেই সে দৌড়ে বৃষ্টির মধ্যে চলে গেল। আমি অবাক হয়ে দেখলাম নিজে ভিজে ভিজে টবগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখল, টবের নিচে ইট দিল, ভাঙা ডাল ভেঙে ফেলল। ওর ভেজা চুল, কাঁধ বেয়ে গড়িয়ে পড়া পানি, আর মুখে সেই অদ্ভুত একাগ্রতা দেখে আমার বুকের ভেতর একটা মায়া নরম হয়ে এল। আমি হঠাৎ বুঝলাম ছেলেটা শুধু কাজের ছেলে নয়, সে যেন নিজের ভেতরের ক্লান্তি ঢেকে কারো জীবন গুছিয়ে দিতে ব্যস্ত। রাতে বৃষ্টি থামার পর বিদ্যুৎ ফিরল। বসার ঘরে আমি চুপচাপ বই পড়ছিলাম, আরিফ পাশের চেয়ারে বসেছিল। বাইরে ভেজা গাছের পাতায় বাতাস লাগলে শব্দ হচ্ছিল। হঠাৎ সে বলল, মানুষ কি সব সময় নিজের জন্য বাঁচে? আমি বই বন্ধ করে তাকালাম। না, অনেকেই অন্যের জন্য বাঁচে। ও আবার প্রশ্ন করল, আর যদি সেই অন্য মানুষটার জন্য বাঁচতে গিয়ে নিজের কথাই ভুলে যায়? আমি কিছুক্ষণ ভাবলাম। তাহলে একদিন না একদিন ভেতরে শূন্যতা তৈরি হয়। আরিফ মাথা নিচু করে বসে রইল। ঘরের ঘড়ির টিকটিক শব্দটা তখন যেন খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি সেদিন প্রথম বুঝলাম, আমাদের মধ্যে দূরত্ব শুধু বয়সের না, শুধু সম্পর্কের না, কিছু নাবলা সত্যেরও। যেন দুটো মানুষ একই ঘরে থেকেও আলাদা দুই তীরে দাঁড়িয়ে আছি, আর মাঝখানের নদীটা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। রাত গভীর হলে আমি ঘরে এসে জানালার পাশে বসলাম। ভেজা আকাশে চাঁদের আলো উঠেছে। মনে হল জীবনের কিছু অধ্যায় খুব নিঃশব্দে শুরু হয়। কোনো ঘোষণা নেই, কোনো শব্দ নেই, শুধু একদিন টের পাওয়া যায় পরিচিত পৃথিবীটা আর আগের মতো নেই। সেই রাতের পরের দিনগুলো অদ্ভুত শান্তিতে কাটতে লাগল। কিন্তু সেই শান্তি ছিল ঝড়ের আগের মতো নরম অথচ অস্থির। আমি এখন সকালবেলা গাছ দেখতে গিয়ে অকারণে বেশি সময় দাঁড়াই। নতুন কুঁড়ি দেখলে মন খারাপের ভেতরেও একটু আলো আসে। মনে হয় ক্লান্ত মাটিরও আবার ফুল ফোটার ক্ষমতা আছে। এক সকালে পাশের বাড়ির শেফালি আপা এসে বললেন, আগামী শুক্রবার একটু বসতে আসবেন, আমাদের বাড়িতে ছোট্ট মিলাদ আছে। আমি মাথা নাড়লাম। এত মানুষের সঙ্গে মেশা আমার অভ্যাস হারিয়ে ফেলেছিল, কিন্তু মাঝে মাঝে মনে হয় চার দেয়ালের ভেতরেই সবকিছু শেষ করে দিলে মানুষ আরও খালি হয়ে যায়। শুক্রবার বিকেলে আমি খুব সাধারণ একটা শাড়ি পরলাম। আয়নায় নিজেকে দেখে মনে হল বয়স শুধু মুখে নয়, চোখেও বসে। শেফালি আপাদের বাড়িতে পাড়ার অনেকেই এসেছে। কারো হাতে চা, কারো হাতে সিঙ্গারা, কোথাও বাচ্চাদের হাসি, কোথাও বয়স্ক মানুষের গল্প। এতদিন পর এত মানুষের মধ্যে ঢুকেও আমি কেন জানি অস্বস্তি বোধ করছিলাম। ঠিক তখনই দেখলাম দরজার পাশে একজন দাঁড়িয়ে আছে, যাকে দেখে আমার বুকটা থমকে গেল। সে ছিল একজন মাঝবয়সী মানুষ, ধূসর পাঞ্জাবি পরা, হাতে ছোট একটা ব্যাগ। সে আমাকে দেখেই ধীরে এগিয়ে এসে বলল, আপনি কি মেহের আন্টি? আমি অবাক হয়ে মাথা নাড়লাম। লোকটা বলল, আমার নাম রশিদ। সৈয়দ ভাইয়ের সঙ্গে আমি কাজ করতাম। এই নাম শুনে চারপাশের সব শব্দ যেন একটু দূরে সরে গেল। রশিদ ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করে আমার হাতে দিল। এটা দেওয়ার কথা ছিল অনেক আগেই, সে নিচু গলায় বলল। আমি কাঁপা হাতে খামটা নিলাম। বাইরে ছোট করে লেখা, মেহের আরা। আমার নাম। কিন্তু লেখাটা সৈয়দের নয়, আরিফেরও নয়, অপরিচিত। আমি কিছু বলতে যাব, রশিদ তাড়াতাড়ি বলল, ভিতরে যা আছে সেটা পরে সব বুঝবেন না। কিছু জিনিস আছে যেগুলোর উত্তর চিঠিতে মেলে না। কথাটা বলে সে সরে গেল। আমি যেন জমে গেলাম। শরীরের চারপাশের শব্দ ধীরে ধীরে আবার ফিরতে লাগল। আমি খামটা বুকে চেপে ধরলাম, আর হঠাৎ ভয় হল, এখনই যদি সত্যটা এমন কিছু হয়ে থাকে যা আমার শান্ত পৃথিবীটাকেই ভেঙে দেয়। আমি বাড়ি ফিরলাম অনেক পরে। সন্ধ্যা নেমেছে। উঠোনে বাতাসে ভেজা পাতার গন্ধ। আরিফ দরজা খুলে দিল। আমাকে দেখে জিজ্ঞেস করল, আপনি এত চুপ কেন?
আমি তার দিকে না তাকিয়ে শুধু বললাম, রশিদ এসেছিল। শব্দটা শুনে ওর মুখে অদ্ভুত এক সাদা ছায়া নেমে এলো। আমি সঙ্গে সঙ্গে সেটা লক্ষ্য করলাম। তুই ওকে চেনিস? আরিফ ঠোঁট চেপে ধরল। হ্যাঁ, শুধু এইটুকু। তারপর সে এদিক ওদিক তাকিয়ে বলল, আপনি খামটা খুলেছেন? আমি মাথা নাড়লাম। না। ও যেন দীর্ঘশ্বাস ফেলল। তাহলে আগে বসুন। আমার বুক ধক করতে লাগল। আমরা বসার ঘরে বসলাম। আমি খামটা টেবিলের ওপর রাখলাম। আরিফ অনেকক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, সেই দিন যে চিঠিগুলো আসত, সব চিঠি সৈয়দ চাচা পাঠাতেন না। আমি চমকে উঠলাম। মানে? ও বলল, কয়েকটা চিঠি রশিদ চাচা পৌঁছে দিতেন। আর একটা চিঠি ছিল যেটা তিনি অনেকদিন ধরে আটকে রেখেছিলেন। আমি স্থির হয়ে রইলাম। কেন? আরিফের চোখে জল চিকচিক করছিল, অথচ সে কণ্ঠ স্থির রাখল। কারণ সৈয়দ চাচা যেখান থেকে কাজ করছিলেন, সেখানে এক দুর্ঘটনার পর তিনি কথা বলার সুযোগই পাননি। চিকিৎসার জন্য দূরে ছিলেন। পরে পরে সব ঠিক হওয়ার আগেই আরেকটা খবর আসে। আর রশিদ চাচা ভেবেছিলেন, আপনাকে যদি সব একসঙ্গে বলা হয়, আপনি ভেঙে পড়বেন। আমি নিঃশ্বাস ফেলতে ভুলে গেলাম। কেমন খবর? আরিফ মুখ তুলে আমার দিকে তাকাল। সৈয়দ চাচা ঠিক নেই, আন্টি। কিন্তু তিনি আপনাকে ভুলে যাননি। সেদিন মনে হল গোটা বাড়িটার দেয়াল আমার বুকের ওপর ঝুঁকে পড়ল। এতদিনের অপেক্ষা, এত চিঠি, এত দূরত্ব, সবকিছু হঠাৎ অন্যরকম অর্থ পেল। আমি আরিফের দিকে তাকিয়ে শুধু বললাম, তুই আগে জানতিস? ও মাথা নাড়ল। রশিদ চাচা বলেছিল আগে আপনাকে প্রস্তুত হতে দিতে। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সেদিন রাতে খামটা খুললাম। ভেতরে ছোট একটা চিঠি, আর একটা পুরনো নীল রুমাল, কোনায় ছোট করে লেখা, মেহের, আমি যত দূরেই থাকি, তোমার ছাদের শব্দ আমি মনে রাখি। এই একটা লাইন পড়ে আমার চোখ ঝাপসা হয়ে এল। কারণ এতদিন যাকে অনুপস্থিত ভেবে অভ্যস্ত হয়েছিলাম, তার উপস্থিতি আসলে আমার চারপাশে থেকেই গেছে, চিঠিতে, স্মৃতিতে, অপেক্ষায়, আর সম্ভবত এই বাড়ির প্রতিটি ইটেও। কিন্তু সেখানেই গল্প শেষ হয়নি। চিঠির ভাঁজের ভেতর আরেকটা ছোট কাগজ ছিল। তাতে লেখা, আরিফকে একা ভেবে দূরে সরিয়ে রেখো না। ওর গল্প এই বাড়ির চেয়ে পুরনো। আমি কাগজটা হাতে নিয়ে আরিফের দিকে তাকালাম। ওর মুখ ফ্যাকাশে। মানে কি? আমি কাগজটা ওর সামনে রাখলাম। আরিফ অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, আমি আপনার বাড়িতে কাজ নিতে আসিনি প্রথমে। রশিদ চাচাই আমাকে পাঠিয়েছিলেন। কারণ তিনি জানতেন আমি সৈয়দ চাচার ছেলে। আমি যেন শ্বাস নিতে ভুলে গেলাম। কি বললি? আরিফের চোখে তখন কান্না, লজ্জা, আর একটা অদ্ভুত ক্লান্তি। সৈয়দ চাচার প্রথম সংসারের কথা খুব কম মানুষই জানে। আমার মা আর আমি বহু বছর আগে আলাদা হয়ে গিয়েছিলাম। মা চলে যাওয়ার পর আমি খোঁজ করিনি। পরে যখন জানতে পারি, তখন অনেক দেরি হয়ে গেছে। রশিদ চাচা আমাকে আপনার কাছে আনেন, যাতে আপনাকে একা না লাগে, আর আমি আমার বাবার শেষ কটা সম্পর্কের কাছে দাঁড়াতে পারি। আমার হাত পা শীতল হয়ে গেল। এতদিন যার যত্নকে আমি নীরব মায়া ভেবেছি, সে আসলে ছিল এমন এক ভাঙা ইতিহাস, যা আমার সংসারের মাঝেই লুকিয়েছিল। আর তখনই বুঝলাম, যে ছেলেটা আমার চা এনে দিয়েছে, ছাদে নীরবতা ভেঙেছে, ভিজে গাছ বাঁচাতে ছুটেছে, সে শুধু কাজের ছেলে নয়, সে ছিল ভেতরে ভেতরে এমন এক সন্তান, যে নিজের বাবার অনুপস্থিতিকে আমার ঘরের মধ্যে খুঁজে বেড়াচ্ছিল। আমি আরিফের সামনে দাঁড়ালাম। ও মাথা নিচু করে বলল, আপনি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন, আমি বুঝব। আমি দীর্ঘক্ষণ কিছু বললাম না। তারপর ধীরে হাত বাড়িয়ে ওর কাঁধে রাখলাম। তোর কোনো দোষ নেই, আমি বললাম। মানুষের জীবনে কিছু সত্য দেরিতে আসে, কিন্তু দেরি হলেই তা মিথ্যে হয় না। আরিফ কাঁপতে কাঁপতে মাথা তুলল। সেদিন প্রথম ওর চোখে আমি এতটা ভার দেখলাম, আর ততটাই শিশুর মতো ভাঙন। তারপর সে বলল, একটা কথা আরও আছে। আমি তাকালাম। রশিদ চাচা বলেছিলেন, সৈয়দ চাচা আমাকে খুঁজে নিতে বলেছেন। আর আপনার হাতে যে চিঠিগুলো এসেছে, তার অনেকগুলো তিনি নিজে লেখেননি। তিনি কেবল শেষ চিঠিটা লিখতে পেরেছিলেন। আমি অবাক হয়ে গেলাম। তাহলে এতদিন? আরিফ শান্ত গলায় বলল, হয়তো কেউ আপনাকে একেবারে হারাতে চায়নি।
শুধু ভেঙে পড়া সত্যের জন্য সময় চাইছিল, এই কথার মধ্যেই একটা নিষ্ঠুর কোমলতা ছিল। আমি বুঝলাম, জীবন কখনো কখনো আমাদের যা দেয় তা গল্পের মতো সোজা নয়। এখানে অনেক গোপন দরজা, অনেক বন্ধ জানালা, আর কিছু পুরনো অপরাধবোধ থাকে। পরদিন ভোরে আমি আরিফকে নিয়ে রশিদকে খুঁজতে গেলাম। শহরের প্রান্তে একটা ছোট হাসপাতালের সামনে সে দাঁড়িয়েছিল। তার হাতে ধুলো, মুখে ক্লান্তি। সে আমাদের দেখে লম্বা নিঃশ্বাস ফেলল। সব বলেছি, আমি বললাম। অর্ধেক। রশিদ মাথা নিচু করে বলল, তাহলে বাকি অর্ধেকও শুনুন। তারপর সে জানাল, সৈয়দ বহু আগে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু আমাকে কষ্ট না দিতে খবর লুকিয়ে রাখা হয়েছিল। পরে চিকিৎসার জন্য সে দূরে ছিল, চিঠি পাঠাতে চাইত, কিন্তু সব সময় পারত না। আর আরিফের কথা সে জানত, যদিও সরাসরি যোগাযোগ হারিয়ে ফেলেছিল। রশিদ আসলে দুই পক্ষেরই ভেঙে যাওয়া সত্যগুলোকে একসঙ্গে ধরে রেখেছিল, যাতে কেউ হঠাৎ ভেঙে না পড়ে। আমি শুনছিলাম, আর মনে হচ্ছিল, কত অদ্ভুত এই মানুষগুলো। কেউ ভালোবাসা লুকায়, কেউ অপরাধবোধ, কেউ আবার সত্য। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ফাঁস হয়ে আসে ঠিক তখনই, যখন হৃদয় আর প্রস্তুত থাকে না। রশিদ তারপর বলল, সৈয়দ আপনাকে একটা শেষ বার্তা দিতে চেয়েছিল। আমি নিঃশব্দে তার দিকে তাকালাম। সে পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা কাগজ বের করে দিল। তাতে লেখা ছিল, মেহের, আমি যদি ফিরে না আসি, ভেবো না আমি হারিয়ে গেছি। আমি আমার ঘরের শব্দ, আমার ছাদের বাতাস, আর তোমার অপেক্ষার মধ্যে বেঁচে থাকব। আরিফ যদি একদিন তোমার দরজায় দাঁড়ায়, তাকে ফিরিয়ে দিও না। আমি কাগজটা পড়ে এতক্ষণ যে শক্ত হয়েছিলাম, তা আর থাকল না। চোখ বেয়ে জল নেমে এলো। কারণ একজন মানুষ সত্যিই দূরে থেকেও কিভাবে এতটা কাছের থাকতে পারে, সেটা আমি তখন বুঝলাম। কিছুক্ষণ পর রশিদ বলল, সে এখন স্থির জায়গায় আছে। চাইলে আপনি দেখতে যেতে পারেন। আমি আরিফের দিকে তাকালাম। ও বুঝে গেল। আমরা সেদিন শহরের বাইরে ছোট্ট একটা ক্লিনিকে গেলাম। সাদা দেয়াল, নীরব করিডর, জানালার বাইরে শুকনো গাছ। একটা ঘরের ভেতর সৈয়দ বসেছিল। আগের মতো নেই, চুল পেকে গেছে, মুখ শুকিয়ে গেছে, চোখে গভীর ক্লান্তি। কিন্তু আমাকে দেখতেই ওর চোখের কোণ ভিজে উঠল। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, যেন পা আর এগোচ্ছে না। সে খুব আস্তে বলল, মেহের, এই একটা শব্দে আমার ভেতরের সব দেয়াল ভেঙে পড়ল। আমি এগিয়ে গেলাম। অনেক বছর পর তার সামনে দাঁড়িয়ে বুঝলাম, অপেক্ষা মানুষকে শুধু পাথর করে না, আরও নরম করে। আমি বললাম, এতদিন পরে। সে দুর্বল হাসি হেসে বলল, আমি তো আসতেই চেয়েছিলাম। কিন্তু ভাগ্য সবসময় পথে দাঁড়ায়। আমি কিছু বললাম না। তার হাতটা ধরলাম। হাতটা খুব ঠান্ডা। আরিফ দূরে দাঁড়িয়েছিল, চোখ নামিয়ে। সৈয়দ ওর দিকে তাকিয়ে বলল, আয় এখানে। ছেলে আরিফ প্রথমে নড়ল না, তারপর ধীরে এগিয়ে গেল। দুজনের চোখে ছিল একই রকম অস্থিরতা, একজন বাবার, একজন সন্তানের। সেই মুহূর্তে আমি বুঝলাম, পরিবার কাগজে লেখা সম্পর্ক নয়, এটা রক্ত, দেরি, ক্ষমা আর অপেক্ষার এক জটিল যোগফল। সেদিনের পর গল্প বদলে গেল। সৈয়দ পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে উঠল না, কিন্তু কিছুটা স্থির হল। আরিফও আর অপরিচিত রইল না। সে বাড়ির কাজ করতে করতে এখন মাঝে মাঝে গাছের ডাল ছাঁটে, বাজার করে, চুপচাপ চা বানায়, আর কখনো কখনো আমার পাশে বসে পুরনো গল্প শোনে। আমি জানি, ওর ভেতরে এখনো অনেক প্রশ্ন আছে। আমার ভেতরেও। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা আর আগের মতো তীব্র নয়। কারণ আমি শিখেছি, ভালোবাসা সব সময় এক রকম হয় না। কখনো সেটা স্বামীর দূর চিঠি, কখনো এক তরুণের নীরব যত্ন, কখনো হারিয়ে যাওয়া বাবার ফিরে আসা, আবার কখনো নিজের ভাঙা মনকে ধীরে ধীরে উছিয়ে নেওয়া। একটা দিন সন্ধ্যায় আমি ছাদে উঠেছিলাম আবার। সেই একই ছাদ, সেই একই বাতাস, কিন্তু আজ মনে হল সবকিছু অন্যরকম। কাপড়গুলো দুলছে, বকুল গাছের ডাল নরম আলোয় জ্বলছে, আর আরিফ নিচে উঠোনে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি ওকে ডাকলাম। ও উপরে এলো। আমি বললাম, জানিস, কিছু সম্পর্ক দেরিতে এলেও ঠিক সময়েই আসে। ও মৃদু হেসে বলল, আর কিছু সত্য। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, সেটা আসে যখন মানুষ ভাঙার পরও বেঁচে থাকতে শেখে। আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল,
আপনি কি এখনো অপেক্ষা করেন? আমি দূরের আকাশের দিকে তাকিয়ে উত্তর দিলাম, অপেক্ষা এখন আর কষ্টের না। অপেক্ষা এখন বোঝাপড়ার। কথাটা বলেই হঠাৎ মনে হল, আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ও হয়তো এভাবেই আলোর দিকে হেঁটেছে, নীরবতায়, ধৈর্যে, আর এক টুকরো সত্যের হাত ধরে। সেদিন রাতে বারান্দায় বসে আমি শেষ চিঠিটা বারবার পড়লাম। জানালার ওপারে পাতায় বাতাস, দূরে আয়নের সুর, আর ঘরের ভেতর এক কাপ ঠান্ডা চা। আমার মনে হল, যে গল্পটা এতদিন হারিয়ে যেতে বসেছিল, সেটা আসলে শেষ হয়নি, সে শুধু অন্যরকম একটা অধ্যায়ে ঢুকেছে। আর হয়তো জীবন মানেই তাই, যা হারিয়েছি ভেবে কেঁদেছি, একদিন সেটাই নতুন অর্থ নিয়ে ফিরে আসে। আমি আর কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করে বসে রইলাম। কারণ কিছু অনুভূতির নাম না থাকলেও তারা সত্যিই বেঁচে থাকে। আর সেই সত্য, যত দেরিতেই আসুক, মনকে বদলে দেয়, সম্পর্ককে বদলে দেয়, আর মানুষকে একটু একটু করে নতুন করে বাঁচতে শেখায়।